হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে টোকিও রিভেঞ্জার্স এর সর্বশেষ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বাড়তি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। এপিসোডের শুরুতে আমরা তাকেমিচি এবং কিসাকির দৃশ্য দেখতে পাই। আমাদের নিশ্চয়ই গত পর্বে মনে রয়েছে যে তাকেমিচি এবং কিসাকি মুখোমুখি হয়েছে। তো তাকেমিচি তখন রিয়েলাইজ করে এটা সেই পার্কিং লট যেখানে ভবিষ্যতে হেনাতার মৃত্যু হবে। তো এই কথা মনে পড়ার কারণে তাকেমিচির রাগ আরো বেড়ে যায় এবং সে কিসাকিকে অনেক বাজেভাবে মারতে শুরু করে। আর তাকেমিচি বলে, তুমি হেরে গিয়েছো কিসাকি, হার মেনে নাও, কারণ তুমি দুর্বল আর তুমি সবসময় অন্যদেরকে নিজের প্রয়োজনে ঢাল বানিয়েছো। যেমন মোবিয়াসকে, বালহালাকে, এরপর টেনজিকো গ্যাংকে, তুমি সবাইকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করেছো, কারণ তুমি একটা ভীত মানুষ যে কিনা নিজে কিছু করতে পারে না। কিন্তু এখানে আমরা দেখি কিসাকি তাকেমিচির ঘুষি ডিফেন্ড করে বলে, আমি ভীত না, আমার সব প্ল্যানই পারফেক্ট ছিল, বুঝেছো? আমি একটা ডার্ক হিরো হতে চেয়েছিলাম। আমার প্রথম প্ল্যান ছিল রাকেনকে মেরে নাম্বার 2 স্পটটা দখল করা আর তারপর টোমানকে চেঞ্জ করা। আর দ্বিতীয় প্ল্যান ছিল বালহালা গ্যাং বানানো যেখানে কোনো লিডার থাকবে না, আর এরপর টোমানকে ধ্বংস করে মাইকিকে তার লিডার বানিয়ে দেওয়া। আর আমার তৃতীয় প্ল্যান ছিল টেনজিকোর সাহায্যে টোমানকে ধ্বংস করে দেবো আর তারপর মাইকিকে ম্যানিপুলেট করে আন্ডারওয়ার্ল্ডকে কন্ট্রোলে নেব। তো তাকেমিচি এসব কথা শুনে কিসাকিকে নিচে ফেলে দেয় এবং বলে, এটা সেই স্থান কিসাকি যেখানে আমি কসম করে বলেছিলাম আমি টোমানের লিডার হব, আর আজকে আমি তোমার কাহিনী এখানেই শেষ করে দেবো। তো তাকেমিচি এরপর কিসাকির কাছে যায় আর ওকে যখন টাচ করে তখন আমরা একটা ভবিষ্যতে ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আর এখানে আরেকটা জিনিস আমরা জানতে পারি যে কিসাকির সাথে বেশ কিছুক্ষণ যে লড়াই করলো তাকেমিচি এতক্ষণ, এর মধ্যে তাকেমিচি বেশ কয়েকবার কিসাকিকে বলেছে যে তুমি ফিউচার থেকে এসেছো এবং তুমি আমার সকল প্ল্যান নষ্ট করেছো। তো এর জন্য কিসাকি এখন উত্তর দেয়, ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি সেই টাইম লিপার যে কিনা আমার সকল প্ল্যান নষ্ট করেছে আর সবসময় আমার কাছে ঝামেলা করেছে, তাই না? তো তাকেমিচি তখন কিসাকিকে জিজ্ঞাসা করে, আমি জানি তুমি এই সবকিছুর সাথে জড়িত, কিন্তু তুমি হেনাতাকে কেন মারিয়েছো এটা আমাকে বলো। তো এরপর তাকেমিচি যখন কিসাকিকে আবারও টাচ করে তখন আবার ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে কিসাকি ফিউচারে হেনাতাকে প্রপোজ করে এবং হেনাতাকে একটা আংটি উপহার দেয়, বাট হেনাতা বলে আই এম সরি। তো তাকেমিচি এসবের কিছুই বুঝতে পারে না, কিন্তু এই ভিশনটা কিন্তু কিসাকিও দেখতে পেয়েছে। তো কিসাকি তখন বলে, এমন মনে হয়েছে আমি ফেল হয়েছি। আর এরপর আমাদের আবারও ফিউচারে দেখানো হয় যে কিসাকি হেনাতাকে প্রপোজ করে, কিন্তু হেনাতা কিসাকিকে রিজেক্ট করে দেয়। আর এটা ফিউচারের ওই সময়টাই ছিল যখন তাকেমিচির সাথে হেনাতার যোগাযোগ ছিল না, মানে তাকেমিচি ব্রেকআপের পরে যে মুভ অন করেছিল তারপরে হেনাতার সাথে যখন হেনাতা ছিল না, মানে প্রথম এপিসোডে আমরা যে দৃশ্যটা দেখেছিলাম সেই সময়টা আর কি। আর ওই সময় কিসাকি হেনাতাকে প্রপোজ করেছিল, কিন্তু হেনাতা তো তখনও তাকেমিচিকে ভালোবাসতো, যে কারণে সে তাকেমিচির দেওয়া নেকলেসটা তখনও পড়েছিল। আর এ কারণেই হেনাতা কিসাকির প্রপোজালটা রিজেক্ট করে দেয়। আর এর জন্য হয়তো কিসাকি হেনাতাকে মারার জন্য যে কোনো ভাবে মনে করো চেষ্টা করছিল। তো এটা শুনে তাকেমিচি কিসাকিকে বলে, তুমি না বলো তুমি হেনাতাকে ভালোবাসো, তাহলে তুমি ওকে কিভাবে মারতে চাও? কিন্তু তখনই কিসাকি তার পিস্তল বের করে এবং বলে, ছোটবেলায় আমি যখন এলিমেন্টারি স্কুলে পড়তাম হেনাতা তখন প্রায় আমার সাথে কথা বলতো আর আমি হেনাতাকে অনেক ভালোবাসতাম আর আমি ভাবতাম হেনাতাও আমাকে ভালোবাসে। কিন্তু একদিন হেনাতার লাইফে একটা হিরো চলে আসে আর সেটা হচ্ছে তাকেমিচি হানাকাকি। আর তারপর থেকে আমি তাকেমিচিকে ফলো করতে শুরু করি এবং তার কথা লুকিয়ে শুনতাম। আর একদিন আমি তাকেমিচিকে বলতে শুনেছিলাম সে জাপানের নাম্বার 1 গুন্ডা হবে। আর তারপর থেকে আমি রিসার্চ শুরু করি যে গুন্ডা কিভাবে হতে হয় এবং শেষ পর্যন্ত একজন গুন্ডার সাথে আমার পরিচয় হয়ে যায় যার নাম ছিল ওশানাই। আর কিছুদিন পর আমি দেখি মাইকিকে, আর মাইকিকে দেখার পরে আমি ঠিক করি আমি মাইকিকে ব্যবহার করে অনেক বড় একটা গুন্ডা হব। আর আমি যে মেয়েকে ভালোবাসি তার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম। আর এরপর আমাদের সেই দৃশ্য দেখানো হয় যেটা পুরনো একটা এপিসোডে দেখানো হয়েছিল। আর ওই মুহূর্তে তাকেমিচি কিসাকিকে দেখেছিল কিন্তু চিনতে পারেনি, কিন্তু ওই সময় কিসাকি তাকেমিচিকে ঠিকই চিনতে পেরেছিল এবং বলেছিল, তাকেমিচি দেখো আমি কতটা চেঞ্জ হয়েছি আর আমি যেটা ভেবেছি সেটাই করব। তো এরপরে কিসাকি মাইকির সাথে দেখা করে আর বুঝতে পারে মাইকি একমাত্র তোর অবলম্বন যার মাধ্যমে সে জাপানের নাম্বার 1 হতে পারে। আর এরপর থেকে সে প্ল্যান শুরু করে কিভাবে 10 বছরের মধ্যে সে জাপানের নাম্বার 1 হবে। তো প্রথম বছর তার চলে যায় মাইকির ভরসা জিততে, আর এরপর কিসাকির আরো 2 বছর সময় লেগে গিয়েছিল এরকম পজিশনে পৌঁছাতে যেখান থেকে সে সহজে মাইকিকে ম্যানিপুলেট করতে পারবে। আর তারপরে আরো 3 বছর লাগবে হচ্ছে টোকিওর উপর পুরো কন্ট্রোল নেওয়ার জন্য, আর এরপর 4 বছরের মধ্যে পুরো জাপান নিজের কন্ট্রোলে নেবে। তো এটাই ছিল কিসাকির 10 বছরের প্ল্যান বা 10 বছরের ভিশন জাপানের নাম্বার 1 হওয়ার। আর জাপানের নাম্বার 1 হওয়ার পরে সে হেনাতাকে সাকসেসফুলি বিয়ে করবে। তো এটাই ছিল হচ্ছে কিসাকির প্ল্যান যেটা সে তাকেমিচিকে বলছিল। আর ফিউচারে কিন্তু আমরা দেখতে পাই কিসাকি কিন্তু এই প্ল্যানে অনেক সফল হয়েছে। তো কিসাকির স্টোরি থেকে আমরা বুঝতে পারি যে কিসাকি কখনোই গিভ আপ করেনি বা ছেড়ে দেয়নি। সে অনেক কঠিন প্ল্যান বানিয়েছিল হেনাতাকে পাওয়ার জন্য, কিন্তু তার ভাগ্য খারাপ, মানে সে একটা ভুল মেয়ের পেছনে লেগেছিল যে তাকেমিচিকে ভালোবাসে। তো এটা শুনে তাকেমিচি জিজ্ঞাসা করে, তাহলে তুমি হেনাতাকে ভবিষ্যতে জানো কেন মারবে? শুধুমাত্র তোমাকে রিজেক্ট করেছে সেজন্য? কিসের ভালোবাসো ওকে তুমি? কিন্তু কিসাকি এত অনেক রেগেছে এবং বলে, আমি জানি ও তোমার মতো ছেলের সাথে কেন রিলেশনে ছিল, ও যদি আমার না হয় আমি কাউকে হতে দেবো না, আর এর থেকে ভালো ওকে মেরেই ফেলি। তো তখন তাকেমিচি অনেক রাগ হয় এবং সে লাথি মেরে কিসাকির হাতে থাকা পিস্তলটা উড়িয়ে দেয়। আর পিস্তল নিচে পড়ার সাথে সাথে তাকেমিচি পিস্তল হাতে তুলে নেয় আর তারপর সে পিস্তলটা তাকেমিচি দিয়ে গান পয়েন্ট করে কান্না শুরু করে। মানে ওর কাছে কিসাকিকে এখন মারা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই কিসাকি বেঁচে থাকলে সে ভবিষ্যতে বারবার হেনাতাকে মারবে। কিন্তু তখন সেখানে মাইকি আর হেনাতা চলে আসে। তো হেনাতাকে দেখে তাকেমিচির রাগ কিছুটা কমে যায়, সে পিস্তলটা নামিয়ে নেয়, কিন্তু তখনই কিসাকি ওর উপর হামলা করার জন্য এগিয়ে আসে। বাট তখন তাকেমিচি অনেক জোরে একটা ঘুষি মেরে ওকে নিচে ফেলে দেয়। আর এরপর কিসাকি করে কি সেখান থেকে
পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কিসেকি যাওয়ার সময় বলে আমি ওয়াদা করছি আমি হিনাতাকে বিয়ে করবই, ও আমারই হবে, ও আমার ছিল, আমারই থাকবে। কিন্তু তখন তাকেমিচি কিসাকির পিছনে দৌড়াতে দৌড়াতে বলে এমনটা আমি কখনোই হতে দেবো না। বাট তাকেমিচি তখন মনে মনে ভাবে কিসাকি যদি এখন এখান থেকে পালিয়ে বেঁচে যায় তাহলে তো ভবিষ্যতে গিয়ে এমনটাই করবে। কিন্তু আমি জানি না কিসাকি টাইম ট্রাভেল করছে কিভাবে। যাই হোক এটা আমাকে আটকাতে হবে। কিন্তু কিসাকি রোডের মাঝখানে সে দাঁড়িয়ে বলে তাকেমিচি তুমি কি ভেবেছো আমি টাইম ট্রাভেলার? সত্যি কি তোমার এমনটা মনে হয়? তাকেমিচি তখন বলে কি তুমি টাইম ট্রাভেলার নও? কিসাকি তখন বলে না আমি তো। আর তখন একটা ট্রাক আসে এবং কিসাকিকে অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দেয়। আর তারপর আমরা দেখি কিসাকি রাস্তায় পড়েছিল, তার কিছুটা জ্ঞান রয়েছে। আর সে তাকেমিচিকে বলে এটা আমার সাথে কি হলো। আর এরপর আমাদের অনেকগুলো ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মানে কিসাকি সকল ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। তো যাই হোক লড়াইয়ের মাঝে কিসাকি তাকেমিচিকে বলেছিল আমি তোমাকে অনেক বেশি সম্মান করি, আমি তোমাকে আমার আইডল মানি। আর সেসব দৃশ্য সে মনে করতে থাকে যে কিভাবে ছোটবেলাতে তাকেমিচিকে দেখে সে ইন্সপায়ার হতো, আর কিভাবে সে একাই টোমানের হয়ে লড়াই করার জন্য এগিয়ে এসেছে এবং কিভাবে সে দেখতে দেখতে হিরো হয়ে গিয়েছে। কিন্তু এরকমটা কিসাকি ছোটবেলা থেকে হতে চেয়েছিল। তো এখানে ব্যাপারটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কিসাকি কিন্তু তাকেমিচিকে দেখেই এরকম একটা মানুষ হতে চেয়েছিল, তাকেমিচির মতো একটা হিরো হতে চেয়েছিল। আর তাকেমিচির হিরোগিরির জন্য কিন্তু হিনাতাকে পছন্দ করতো। তো কিসাকির জীবনের লক্ষ্য ছিল একটা সে তাকেমিচির মতো একটা হিরো হবে, বাট তাকেমিচির মতো সে কখনোই হিরো হতে পারেনি। আর এই কারণে সে তাকেমিচিকে সবসময় হিংসা করতো। আর এই জন্য কিন্তু তাকেমিচিকে বারবার কিসাকি আমার হিরো বলেছে। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য কিসাকি কিন্তু তাকেমিচিকে অনেক বেশি সম্মান করতো। আর সে যখন জানতে পারে যে হিনাতাকে সে এভাবে পাবে না, আর এই কারণে সে পাগলামি শুরু করে দিয়েছে। তো যাই হোক তখন আমরা দেখি মাইকি আর হিনাতা এখানে চলে আসে। আর অন্যদিকে হানমার অবস্থা খুবই খারাপ। ড্রাকেন সেখানে দাঁড়িয়েছিল। তো ড্রাকেন হানমাকে দেখে বলে দেখতে গেলে তুমি অনেক শক্তিশালী, বাট তোমার এখন আর কোনো ফায়দা নেই, তোমার এখান থেকে এখন পালাতেই হবে। আর অন্যদিকে টেনজিগো গ্যাং এর দৃশ্য দেখানো হয়। আর এই পুরো ঘটনাটার নাম দেওয়া হচ্ছে কাউন্টার ইনসিডেন্টস বা কাউন্টার ঘটনা। এবং এই লড়াইয়ে টেনজিগোর প্রায় 500-র অধিক লোক জড়িত ছিল যারা ইয়োকোহামা থেকে এসেছিল, এবং এই গ্যাংটা সেখানকার সবচেয়ে বড় গ্যাং ছিল। আর এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছিল হচ্ছে এমা সানো মাইকির বোন, ইজানা গোরোকাওয়া এবং টেটা কিসাকি, মানে 3 জন মারা গিয়েছে। তো এখন আমরা বুঝতে পারি কাকুচন মারা যায়নি আর কি। তো যাই হোক এরপরে আমাদের দেখানো হয় তাকেমিচির পায়ে ব্যান্ডেজ, আর সে কাকুচোর সাথে দেখা করতে গিয়েছে। আর কাকুচো এখানে বেঁচে ছিল এর কারণটা হচ্ছে গুলিটা তার শরীরের সাইডে লেগে বেরিয়ে গিয়েছিল। তো তাকেমিচিকে দেখে কাকুচো বলে আমার বেঁচে থেকে কি লাভ, কারণ শুধুমাত্র আমি একাই বেঁচে রয়েছি। বাট তাকেমিচি তখন বলে এমন কথা বলো না, এই কথা শুনলে ইজানা অনেক খারাপ লাগবে, সে তোমাকে বাঁচানোর জন্য মারা গিয়েছে। আর কাকুচো তখন বলে কিসাকিও মারা গিয়েছে, এই জন্য হয়তো টেনজিগোর যত স্বপ্ন ছিল সব শেষ হয়ে যাবে, এখন আর কিছুই হবে না। বাট তাকেমিচি তখন বলে দেখো আমার লড়াই তো শেষ হয়েছে, কারণ কিসাকি মারা গিয়েছে, কিন্তু কিসাকি মারা যাওয়ার পর থেকে এখন অব্দি আমার হাত কাঁপছে, আমি জানি না কেন। তো যাই হোক এর সাথে টোকিও রিভেঞ্জার্স এর কাউন্ট আর্কটা শেষ হয়ে যায়। তো যাই হোক এখানে আমরা জানি না যে তাকেমিচির হাত কেন কাঁপছে, আর কিসাকি কি সত্যি মারা গিয়েছে কিনা এটাও ক্লিয়ার নয়। আর কিসাকি যদি মারা হয়ে থাকে তারপর ভিলেন কি হবে বা কেন এগিয়ে চলবে কাহিনী, সেটা জানতে হলে আমাদের অবশ্যই মানগা পড়তে হবে আর কি। তো যাই হোক এই টোকিও রিভেঞ্জার্স নিয়ে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা সবাই মনে করতাম যে কিসাকি হয়তো টাইম ট্রাভেলার তাকেমিচির মতোই, বাট অ্যাকচুয়ালি কিসাকি কিন্তু টাইম ট্রাভেলার ছিল না। এবং এই সিরিজে যতক্ষণ তাকেমিচি ছিল, মানে তাকেমিচির যে টাইমটা ছিল ওই সময় তাকেমিচি ছাড়া আর কেউই টাইম ট্রাভেল করতে পারতো না। আর বিভিন্ন সূত্র থেকে আরেকজন লোক আছে যাকে টাইম ট্রাভেলার বলা হয়ে থাকে আমাদের তাকেমিচির মতো, সে হচ্ছে শিনিচিরো সানো, আমাদের মাইকির বড় ভাই, ও কিন্তু তাকেমিচির মতো টাইম ট্রাভেল করতে পারতো, মানে এরকমই বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছে। তো যাই হোক টোকিও রিভেঞ্জার্স এর মোট 278টা চ্যাপ্টার রয়েছে। এই পর্যন্ত হয়তো আমরা 188টা চ্যাপ্টার সম্পর্কে জেনেছি, আরো প্রায় 90টা চ্যাপ্টার বাকি রয়েছে। আর ওই 90টা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি 3টা মনে হয় আরো আর্ক রয়েছে। তবে দুর্ভাগ্যের বিষয় আমরা যেহেতু এই চ্যানেলটা বন্ধ করে দিচ্ছি, তো এই জন্য মনে হয় না বাকি আর্ক গুলো সম্পর্কে আমার আর জানা হবে আর কি। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা আগে এই চ্যানেল থেকে যেও না, কারণ আমি এখনো নিশ্চিত নই এই চ্যানেলটাকে আমরা গিভ আপ করবো বা বিক্রি করবো না বা রানিং রাখবো, এটা সময় বলে দেবে। আমাদের হাতে কমপক্ষে 2-3 দিনের সময় প্রয়োজন হবে যে এই চ্যানেলটাকে আমরা কাকে ভয়েস দিতে দেবো, কাকে স্ক্রিপ্ট করতে দেবো, কাকে ভিডিও এডিটরে পাঠাবো বা কোনো স্পন্সর আনা যায় কিনা, সবকিছু বিবেচনা করে আমরা 3 দিনের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো, মানে কমিউনিটি পোস্ট করে জানিয়ে দেবো যে চ্যানেলটাকে চলবে নাকি চলবে না। তো সবাই ভালো থেকো তোমরা, আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার।